সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। প্রতিদিন তোমরা সংসদ টিভিতে তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস দেখছো। আজ আমি তোমাদের সামনে অনলাইনে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে ষষ্ঠ পাঠ নিয়ে হাজির হয়েছি। আমি আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আমার আজকের এই ক্লাসটি দেখবে। তো বন্ধুরা, চলো আর অপেক্ষা না করে ক্লাসটি শুরু করা যাক। এসো প্রথমে আমরা একটি ভিডিও দেখে নিই। The Indian government takes the decision to help the Mukti Bahini, East Pakistan's rebel force. It is led by Commander-in-Chief General M.A.G. Osmani. Chief of the Army Staff Sam Manekshaw places Major General J.F.R. Jacob, Chief of Staff of the Indian Army's Eastern Command, in direct charge of the operation of training the Mukti Bahini. The first task is to start organizing camps in the border areas. 8,000 trainees are to be expanded to 20,000. They plan for a training period of 3 months for the rank and file and an additional 2 months for junior leaders. Meanwhile, India reached out to Israel in what was the first diplomatic cooperation exercise between the two countries. Israel secretly provided India with military supplies and arms and funneled aid to the Mukti Bahini. The Mukti Bahini had been fighting bitterly on the ground in East Pakistan, and by this time had managed to completely demoralize the West Pakistani soldiers. They ambushed the Pakistanis relentlessly, eroding their will to fight and creating a hostile environment, then firing soldiers to their fortified camps. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটিতে তোমরা কি দেখতে পেলে? হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো বলার জন্য প্রস্তুত হয়ে আছো যে ভিডিওটিতে তোমরা মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রমও দেখতে পেয়েছো। তো বন্ধুরা, বলো তো আজকে তাহলে আমাদের পাঠের বিষয় কি? হ্যাঁ, আজকে আমাদের পাঠের বিষয় হলো মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম। বন্ধুরা, তোমরা সবাই এখন পাঠ শিরোনাম খাতায় লিখে নাও। হ্যাঁ, তোমরা হয়তো এতক্ষণে সবাই পাঠ শিরোনাম খাতায় লিখে নিয়েছো। তো বন্ধুরা, এখন দেখব যে শিখন ফল কি। আজ তোমরা এই পাঠ থেকে কি শিখতে পারবে? মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল তা ব্যাখ্যা করতে পারবে। ব্রিগেড ফোর্স সম্পর্কে বর্ণনা করতে পারবে। নিয়মিত ও অনিয়মিত বাহিনীর গঠন ও কার্যক্রম বিশ্লেষণ করতে পারবে। বন্ধুরা, বলো তো মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? হ্যাঁ, অনেকেই হয়তো প্রথমেই হাত উঁচু করে রেখেছো যে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হলেন কর্নেল M.A.G. ওসমানী। হ্যাঁ, তোমাদের সকলকে ধন্যবাদ। বলো তো বন্ধুরা, চিফ অফ স্টাফ কে ছিলেন? হ্যাঁ, অনেকেই হয়তো আবারও বলার জন্য উদ্গ্রীব হয়ে আছো, তাই না? চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল আব্দুর রব।
দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে তোমাদের সুবিধার জন্য চিত্রসহ নাম উপস্থাপন করলাম। বন্ধুরা বলো তো, ডেপুটি চিফ অফ স্টাফ কে ছিলেন? হ্যাঁ, এটিও হয়তো অনেকেরই জানা আছে যে ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। কি বন্ধুরা, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, আমি আশা করি সবাই পুঙ্খানুপুঙ্খরূপে দেখতে পাচ্ছ। বলো তো বন্ধুরা, এখানে কিসের চিত্র আছে? হ্যাঁ, অনেকেই হয়তো হাত উঁচু করে রেখেছো বলার জন্য যে এটি হলো অস্থায়ী বাংলাদেশ সরকার, তাই না? অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করে 11 জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। প্রত্যেক সেক্টর বেশ কয়েকটি সাব সেক্টরে বিভক্ত ছিল। কি বন্ধুরা, পরিষ্কার ধারণা পেলে তো? হ্যাঁ, বলো তো তোমরা এখানে কিসের চিত্র দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হলো কি বলো তো, আমাদের প্রিয় বাংলাদেশের মানচিত্র। মুক্তিযুদ্ধের সময় যে সেক্টরগুলিতে ভাগ করা হয়েছিল এই মানচিত্রের মধ্যে তা সঠিকভাবে আরও সুন্দর করে দেখানো হয়েছে। বন্ধুরা, আমি এখন এই 11টি সেক্টরগুলোর পরিচয় তোমাদের সামনে তুলে ধরব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। সেক্টর 1, এটি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত বিস্তৃত ছিল। সেক্টর 2, নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত, কুমিল্লা জেলা, সিলেট জেলার হবিগঞ্জ বর্তমান জেলা এটা, ঢাকা ও ফরিদপুর জেলার কিছু অংশ। 3 নম্বর সেক্টর ছিল আখাউড়া ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, সিলেট, ঢাকা জেলার অংশবিশেষ ও কিশোরগঞ্জ জেলা। 4 নম্বর সেক্টর ছিল সিলেট জেলার পূর্বাঞ্চল, হুয়াই শায়েস্তাগঞ্জ রেললাইন ছাড়াও পূর্ব ও উত্তর দিকে ডাউকি সড়ক পর্যন্ত অঞ্চল। 5 নম্বর সেক্টর ছিল সিলেট জেলার পশ্চিমাঞ্চল, সিলেট ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ ময়মনসিংহ সড়ক পর্যন্ত এলাকা। 6 নম্বর সেক্টর ছিল রংপুর জেলা, দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা, বর্তমানে এটি জেলা আবার। 7 নম্বর সেক্টর ছিল দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা। 8 নম্বর সেক্টর ছিল কুষ্টিয়া, যশোর, ফরিদপুরের অধিকাংশ এবং খুলনা জেলার দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত এলাকা। 9 নম্বর সেক্টর ছিল দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল, ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা পর্যন্ত। 10 নম্বর সেক্টর ছিল নৌ কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথ। 11 নম্বর সেক্টর ছিল কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ টাঙ্গাইল জেলা পর্যন্ত। বন্ধুরা, তোমরা এই 11টি সেক্টরের বিস্তৃত এলাকা সম্পর্কে জানলে। আমি তোমাদের এখন একটি জোড়াই কাজ দিব। জোড়াই কাজের সময় 7 মিনিট। তোমরা অবশ্যই এই সময়ের মধ্যে জোড়াই কাজটি সম্পন্ন করবে। তোমাদের এখন এই জোড়াই কাজের বিষয় হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম 5টি সেক্টরের ব্যাখ্যা দাও। কি বন্ধুরা,
দেখতে পাচ্ছ সবাই? বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম 5টি সেক্টরে ব্যাখ্যা দাও। হ্যাঁ, এতক্ষণে তোমরা হয়তো কাজটি সম্পন্ন করে ফেলেছ এবং সুন্দর করে উপস্থাপনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা এখন জানবো ব্রিগেড ফোর্স। ব্রিগেড ফোর্স কি? 11টি সেক্টর ও তার অধীনে অনেক সাব সেক্টর ছাড়াও রণাঙ্গনকে 3টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়। ফোর্সের নামকরণ করা হয় ব্রিগেডগুলোর অধিনায়কদের নামে প্রথম অক্ষর দিয়ে। কি বন্ধুরা, কি বলেছি বলো তো? ফোর্সের নামকরণ করা হয় এই ব্রিগেড অধিনায়কদের নামে প্রথম অক্ষর দিয়ে। ব্রিগেড ফোর্সগুলি কি কি বলো তো? জেড ফোর্স, এস ফোর্স, আর শেষ হলো কে ফোর্স। বন্ধুরা বলো তো, জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন? জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, হ্যাঁ অনেকেই হয়তো জানো, যে মেজর জিয়াউর রহমান। বলো তো বন্ধুরা, এস ফোর্সের অধিনায়ক কে ছিলেন? হ্যাঁ অনেকেই জানবে যে এস ফোর্সের অধিনায়ক ছিলেন কে এম শফিউল্লাহ। বন্ধুরা বলো তো, কে ফোর্সের অধিনায়ক কে ছিলেন? হ্যাঁ অনেকেই হয়তো হাত উঁচু করে আছো বলার জন্য, যে কে ফোর্সের অধিনায়ক ছিলেন মেজর খালেদ মোশাররফ। কি বন্ধুরা, তোমরা কি ব্রিগেড ফোর্স সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো? হ্যাঁ অবশ্যই পেয়েছো। এখন আমরা জানবো মুক্তিবাহিনীর সরকারি পর্যায় সম্পর্কে। মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে কয়টি ভাগে ভাগ করা হয়েছে বলো তো? হ্যাঁ, এটা 2টো ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটা হলো নিয়মিত বাহিনী আর একটা হলো অনিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনী কিভাবে গঠন করা হয়েছিল জানো সবাই? ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলোর বাঙালি সৈনিকদের নিয়ে এই বাহিনী গঠিত হয়। সরকারিভাবে এদের নামকরণ করা হয় MF, অর্থাৎ মুক্তি ফৌজ। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকার নিয়মিত বাহিনী হিসাবে সেনা, বিমান ও নৌবাহিনী গড়ে তোলে। এবার আমরা দেখব অনিয়মিত বাহিনী। অনিয়মিত বাহিনী কাদের নিয়ে গঠন করা হয়েছিল বন্ধুরা? আমি তোমাদের সুবিধার জন্য বলছি। ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সেক্টরের অধীনে অনিয়মিত বাহিনী গঠিত হয়। এই বাহিনীর সরকারি নামকরণ ছিল কি বলতো? গণবাহিনী বা FF, অর্থাৎ ফ্রিডম ফাইটার। তাদের নিজ নিজ এলাকায় গেরিলা যুদ্ধ করার জন্য প্রেরণ করা হতো। এছাড়াও ছাত্রলীগের বাছাইকৃত কর্মীদের নিয়ে গঠিত হয় মুজিব বাহিনী। কমিউনিস্ট পার্টি ন্যাপ, মুজাফফর ন্যাপ ভাসানী ও ছাত্র ইউনিয়নের আলাদা গেরিলা দল ছিল। এখন আমরা জানব আঞ্চলিক বাহিনী সম্পর্কে। বন্ধুরা, সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে যেসব বাহিনী গড়ে ওঠে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোনগুলি বলতো? প্রথম হচ্ছে কি কাদের বাহিনী। কাদের বাহিনী গঠিত হয় হলো কোথার থেকে বলতো? টাঙ্গাইল থেকে। আফসার ব্যাটালিয়ন বাহিনী গঠিত হয় কোথার থেকে বলতো? ভালুকা, ময়মনসিংহ থেকে। বলতো বাতেন বাহিনী গঠিত হয় কোথার থেকে? হ্যাঁ অনেকেই হয়তো বলার জন্য উদগ্রীব আছো যে টাঙ্গাইল থেকে। এরপর আছে হেমায়েত বাহিনী। হেমায়েত বাহিনী গঠিত হয় গোপালগঞ্জ, বরিশাল থেকে। এরপর রয়েছে হালিম বাহিনী। হালিম বাহিনী কোথা থেকে গঠিত হয় বলতো? মানিকগঞ্জ থেকে। এরপর আছে আকবর বাহিনী। আকবর বাহিনী কোথা থেকে গঠিত হয়? আকবর বাহিনী গঠিত হয়
মাগুরা থেকে, তাই না বন্ধুরা? এরপর আছে লতিফ মির্জা বাহিনী। লতিফ মির্জা বাহিনী কোথা থেকে গঠিত হয়? সিরাজগঞ্জ ও পাবনা থেকে। এরপর আছে জিয়া বাহিনী। জিয়া বাহিনী কোথা থেকে গঠিত হয় বলো তো? সুন্দরবন থেকে। তাহলে তোমরা আঞ্চলিক বাহিনী সম্পর্কেও জানলে, কিন্তু এই আঞ্চলিক বাহিনী ছাড়াও ছিল কোথা কি বলো তো? ঢাকার গেরিলা দল, যা ক্রাক প্লাটুন নামে পরিচিত। ঢাকা শহরের বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল, ইন্টারকন্টিনেন্টাল ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটায় ঢাকার গেরিলারা। এভাবে তারা পাকিস্তানি সেনা ও সরকারের মধ্যে ত্রাসের সঞ্চার করে। অপারেশন জ্যাকপট নামে পরিচালিত অভিযান চলাকালে একদিনে চট্টগ্রাম বন্দরে 10টি, মনে রাখবে, একদিনে চট্টগ্রাম বন্দরে 10টি ও মংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোগণ সারা পৃথিবীতে সাড়া ফেলে দেন। বন্ধুরা, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম। এই আলোচনার ভিত্তিতে আমি তোমাদের একটি দলগত কাজ দিব। দলগত কাজের সময় 7 মিনিট। তোমরা অবশ্যই এই 7 মিনিট সময়ের মধ্যে তোমাদের দলগত কাজ অবশ্যই সম্পন্ন করবে। তোমাদের দলগত কাজের বিষয় হলো অনিয়মিত বাহিনীর গঠন ও কার্যক্রম বিশ্লেষণ করো। কি বলো তো? অনিয়মিত বাহিনীর গঠন ও কার্যক্রম বিশ্লেষণ করো। হ্যাঁ, তোমরা হয়তো এতক্ষণে তোমাদের দলগত কাজ সম্পন্ন করেছ। তোমাদের দলগত কাজ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ও উপস্থাপনার জন্য তোমাদের সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। বন্ধুরা, এতক্ষণ আলোচনা করে আমরা কি জানতে পারলাম সে সম্পর্কে তোমাদের একটা মূল্যায়ন করা যাক। হ্যাঁ, চলো তো এখন আমি তোমাদের মূল্যায়ন করি, দেখি তোমরা কতটুকুন জ্ঞান অর্জন করতে পারলে। প্রথম প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? হ্যাঁ, অনেকেই হয়তো বলার জন্য হাত উঁচু করে আছো যে বলো তো কয়টি? হ্যাঁ, 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, তাই না? তোমাদের উত্তর সঠিক হয়েছে। আর তোমাদের উত্তর সঠিক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির নাম কি বলো তো? হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো বলার জন্য হাত উঁচু করে আছো যে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির নাম কি বলো তো? কর্নেল এম.এ.জি. ওসমানী। তোমাদের উত্তর সঠিক হয়েছে। সঠিক উত্তর প্রদানের জন্য আবারও সবাইকে ধন্যবাদ। তৃতীয় প্রশ্ন, মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে কয়টি শাখায় বিভক্ত ছিল বলো তো বন্ধুরা? হ্যাঁ, অনেকেই বলার জন্য প্রস্তুত। তোমাদের উত্তর হলো 2টি। এটিও সঠিক হয়েছে। সঠিক উত্তর বলার জন্য আবারও তোমাদের অসংখ্য ধন্যবাদ। চতুর্থ প্রশ্ন, রণাঙ্গনকে কয়টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়? হ্যাঁ, অনেকেই তো বলার জন্য যে হাত উঁচু করে আছো যে রণাঙ্গনকে 3টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়। হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এবার রয়েছে পঞ্চম শেষ প্রশ্ন। বন্ধুরা, বলো তো মুক্তিযুদ্ধে নৌকমান্ডোগণ মংলা বন্দরে কয়টি জাহাজকে ধ্বংস করেছিল? হ্যাঁ, এটিও বলার জন্য সবাই প্রস্তুত। তোমাদের উত্তর হলো কি বলো তো? 50টি। এই প্রশ্নের উত্তরও সঠিক দিয়েছো।
এর জন্য তোমাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। বন্ধুরা, আমি তোমাদের এখন একটা বাড়ির কাজ দিব। তোমরা অবশ্যই বাড়ির কাজটি সম্পন্ন করে ও সংরক্ষণ করে রাখবে। তোমাদের বাড়ির কাজের বিষয় হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে আঞ্চলিক বাহিনীর ভূমিকা লিখো। কি বলেছি বন্ধুরা, তোমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, অবশ্যই দেখা যাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আঞ্চলিক বাহিনীর ভূমিকা লিখো। তোমরা বন্ধুরা এটা অবশ্যই যখন স্কুল খুলবে এই বাড়ির কাজ তোমাদের বিষয় শিক্ষকের কাছে জমা দিবে। তোমরা সবাই জানো যে এই বাড়ির কাজের ভিত্তিতে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন করা হবে। তো বন্ধুরা, আমার সাথে এতক্ষণ মাল্টিমিডিয়া ক্লাসে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো ও সুন্দর থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে।